57 জন অফিসারকে বিডিআর এর ভেতরে পরিকল্পিতভাবে যে হত্যা করা হলো, 15 বছর পরে এসে আপনি সুযোগ পেলেন সেটা বিচার করার। সেই বিচারটা কি ঠিকমতো হচ্ছে? সেই বিচার কি সেনাবাহিনী ঠিকমতো করতে দেবে? সেই সহযোগিতা কি হচ্ছে? নাকি এখানে ফুল স্টপ হয়ে আছে? নো ইফ, নো বাট, ফুল স্টপ। বিডিআর এর কমিশন। আমি মনে করি না, আমি একাধিকবার কথা হয়েছে কমিটিতে যারা আছে আপনার তাদের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। আমি জেনেছি তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু আপনার ভাইটাল উইটনেস যারা আছে মূল সাক্ষী তারা তো পলাতক। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা, তারপরে যে আওয়ামী লীগের নেতারা যারা এর সাথে জড়িত তারা তো সব অনুপস্থিত। ভাইটাল উইটনেস ছাড়া তারা এপ্রিল মাসে, ফেব্রুয়ারি মার্চে হয়তো শুরু করেছে, তো মার্চ মাসে শুরু করেছে তারা। আমি শুনেছি তারা খুব শীঘ্রই হয়তো সাবমিট করবে 7 মাস, বাট এটা 7 মাসও তো সঠিক হবে না। সেনাবাহিনী, আপনি জানি না আমি, আপনি কোনো তথ্য আছে কিনা, আমার কাছে আমার কোনো তথ্য নাই যে সেনাবাহিনী এবার সহযোগিতা করছে না। এটা আমার সরাসরি কোনো তথ্য নাই, কারণ তথ্য থাকলে যদি অসুবিধার কথা আমি অবশ্যই জানতাম। ব্রিগেডিয়ার আজমি, ধরেন আমাদের পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিক, তারপরে হচ্ছে তাপস, নানক, মির্জা আজম, এদের সবচেয়ে বড় ভয় ছিল যে বিডিআর এর 57 জন হত্যাকাণ্ডের সাথে তারা যুক্ত। তারা সেটা জানে, সেনাবাহিনীর একটা সিপাহীও জানে, একটা মানে সিপাহী লেভেলও জানে যে এই ঘটনাটার পিছনে কারা কারা যুক্ত। তারা সবসময় ভয় ছিল যদি পতন হয় তারা প্রথমে এই মামলাতেই ফাঁসবেন, কিন্তু পতনের পরপরই বা পতনের মুহূর্তেই তাদেরকে সেনাবাহিনী জামায়াত করে হেলিকপ্টার করে দেশে বাইরে পাঠায়। এটা তো আমি বলি ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা, শপথের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আপনি কি মনে করেন, একটু বলবেন আমাকে? মনে করার বিষয়টা কিন্তু অনুমান, মনে করা মানে হলো অনুমান করা। আমার তথ্য প্রধান হাদিসে অনুমান করা নিষেধ আছে, আমি অনুমান করে কোনো কিছু বলি না। আমাকে মাফ করবেন, আমি অনুমান করি। আমি আখিরাতকে ভয় করি ভাই, আমি বললাম আমি আখিরাতকে ভয় করি। আল্লাহ বলেছেন আমি আল্লাহর আদেশ অমান্য করি না, রসুল বলেছেন আমি রসুলের আদেশ অমান্য করি না। রসুলের নাফরমান আল্লাহ বলেছেন, রসুলের নাফরমান আমার নাফরমান। আমি আমার আখিরাত চিন্তা করে কাজ করি, আল্লাহকে ভয় করি। স্যার, আল্লাহকে আমিও ভয় করি। আপনি যেটা বলছেন আমি থিওরিটিক্যালি অনেক আপনাকে কথা বলতে পারবো, আপনি যেটা বলছেন একই টোনে বা কাউন্টার করে, কিন্তু ওই ভয় আমি বলি না। আর প্লাস আরেকটা হলো যে আমার একটা শব্দ অনেক বেশি স্পর্শকাতর হয়ে যায়। জি স্যার, এই জন্য আমি আপনাকে দেখাবো, আমি খুলে আমি এখন গামছাটা কত জায়গায় ছিঁড়া আছে। জি জি, না স্যার, আমি ধরেন আপনার সাথে এই জন্য খোলাখুলি কথা বলছি যে ধরেন আপনার কাছে আমাদের একটা অধিকার আছে, দাবি আছে, আপনার কাছে একটা দাবি আছে যে আমরা এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই, আমরা বলতে চাই। কারণ এই মুহূর্তে ধরেন আপনার সেনাবাহিনীতে আপনার যে অবদান বা আপনার যে প্রশিক্ষণ বা আপনার যে যোগ্যতা, সেই জায়গাটা থেকে আমি 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 পার্সোনালি চাই যে আপনি আরো ভয়েস রেজ করেন। এই যে আমাদের কর্নেল নামটা বলে গেছে, হাসিন ভাই, কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ যারা মুভমেন্টে আছেন, আপনি তাদের সঙ্গে জয়েন করেন যে নো, আমরা আমাদের সেনাবাহিনীকে এইভাবে দেখতে চাই না, আমরা এই দেখতে চাই। তো আমরা অনুষ্ঠানের শেষ দিকে আপনার কাছে শেষ প্রশ্নের দিকে যাই আমরা, এবং আপনি জি আমি 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 একটু বলি যে জি বলেন, সরি বলেন। না না, আপনি বলেন, আপনি না না, বঞ্চিত অফিসারদের সাথে আমি বলতে চাচ্ছি আপনি ওনাদের সাথে আমাকে এইভাবে কম্পেয়ার করলে হবে না, কারণ আমি 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 আপনি আমাকে মেরে ফেললে আমার মুখ দিয়ে সেনাবাহিনীর বদনাম বের করতে পারবেন না, ইন্ডিভিজুয়ালের বদনাম করবো আমি, সেনাবাহিনীর নামে আমি গালি দিব না। এবং আমি নীতিগতভাবে এটা পছন্দ করি না ওনারা যেভাবে সেনাবাহিনী অ্যাজ এ হোল ওনারা সেনাবাহিনীর প্রতি করে। আমি মনে করি এটা উপরের দিকে থুতু দিলে নিজে গায়ে এসে পড়ে। ওনার ব্যক্তি নিয়ে যাক বলুক, সেনাবাহিনীকে ঢালাও ভাবে কিছু করা এটা আমার কাছে খুব অপছন্দের একটা ব্যাপার। আমার প্রতিষ্ঠান, আমার প্রাণের প্রতিষ্ঠান, এবং আমি সেনাবাহিনীকে ভালোবাসি। সুতরাং সেনাবাহিনীকে আমি কোনো কথা বলার কথা, অন্য কোনো কথা বললাম শুনুন, আমি যত গালি খাই, 1 বছর থেকে আমি গালি খাচ্ছি, আই ডোন্ট কেয়ার, আমি গালি খাই, কিন্তু আমার প্রতিষ্ঠানের কোনো বদনাম হোক আমি চাই না। আমার প্রতিষ্ঠান কিন্তু খুব ভালো প্রতিষ্ঠান, বাংলাদেশের একটাই প্রতিষ্ঠান, গর্ব করার মতো প্রতিষ্ঠান। কিন্তু কিছু লোক এটা খারাপ আছে তো, আমি তো বলছি তো, আপনি যে দেয়ার পার্ট অফ দ্য সোসাইটি, আপনি তো এটাকে আইসোলেট করতে পারবেন না। আপনি এরা তো এই সোসাইটির থেকে আসছে, এর মধ্যে খারাপ ভালো থাকবেই। আমাদের এখানে ভালো সংখ্যা, ওভারওয়েলমিং মেজরিটি, খারাপ খুব কম। আপনি দেখেন এই 25 জন অফিসার তারা যে সেনাবাহিনীতে ছিল, সেনাবাহিনীতে কোনো অপরাধ করার সাহস করেনি তারা। তো আমাদের প্রথা প্রচলন, বিধিবিধান, আইন কানুন খুব কঠোর। রিক্রুটমেন্টে গিয়ে টাকা খাওয়ার জন্য জেলে যেতে হয়। এই আপনার ইলেকশন ডিউটিতে গিয়ে ওখানে ট্রাকের তেল বিক্রি করার জন্য তাকে জেলে যেতে হয়।
তো এই জন্য এরা সাহস পায়নি। কিন্তু এগুলো আমাদের যেহেতু এখানে একটু গুরুত্বপূর্ণ আমি বলি, আমাদের সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কোনো নৈতিক শিক্ষা নেই। সেনাবাহিনীতে একাডেমিতে কিছুটা আছে, এরপরের ধারাবাহিকতা না। আমি আজকে সেনাপ্রধান সহ সমস্ত ভবিষ্যৎ সেনাপ্রধান জেনারেলদেরকে অনুরোধ করবো, আমি আরেকদিন বলে চার যে আপনারা প্লিজ, কেন সেনাবাহিনীর বাইরে এসে মানুষগুলো নৈতিক মান ধরে রাখতে পারছে না, প্লিজ লুক ইনটু ইট। আপনাদের এখানে আমি নিশ্চিত মনে করি যে সেনাবাহিনীতে অফিসারদের একটা নৈতিক প্রশিক্ষণের দরকার আছে, যেটা ঘাটতি আছে। প্রতিটা প্রশিক্ষণের মধ্যে একটা নৈতিক মূল্যবোধ গড়ে উঠে, একটা দেশপ্রেম আরো প্রখর হয়, এটার একটা প্যাকেজ থাকা উচিত, যেটা নেই। শুধু যুদ্ধবিদ্যা শেখায়, অস্ত্র প্রশিক্ষণ শেখায়, যদি সবগুলোর মধ্যে যদি তার একটা মূল্যবোধের ট্রেনিং, তাহলে তার মূল্যবোধ যেটা একাডেমিতে শিখে এসছে, ওখানে বলা হয় যে জেন্টলম্যান উইল নট লাই, চিট অর স্টিল, nor will tolerate anyone doing so. মিথ্যা বলবে না, চুরি করবে না, প্রতারণা করবে না, আর কেউ করলে তাকে সহ্য করবে না। এই অফিসার গুলি কেন এরকম হলো? কারণ আমার সেনাবাহিনীতে কন্টিনিউটা নাই, কন্টিনিউটা নৈতিক ট্রেনিং এর নাই। এই জন্য আমি আজকে সেনাপ্রধান সমস্ত সেনাপ্রধানকে অনুরোধ করবো, তোমরা ভাই প্লিজ আমার এই সেনাবাহিনীকে ধ্বংস হতে দিও না। তোমরা এটাকে নৈতিকভাবে মান উন্নত করার জন্য হোয়াটএভার ইট ইজ, তোমরা আই ওয়েলকাম যে ইফ ইউ ওয়ান্ট টু কল মি, এন্ড সাজেস্ট করবো কিভাবে কি করা যায়। এটা আমাদেরকে করতেই হবে। আমি সেনাপ্রধানের কথা বলেছিলাম, ভুলেছে কিনা জানি না, হয়তো চাপের মধ্যে। আমি বলেছিলাম যে তুমি প্রতিটা অফিসারের অফিসে একটা কথা লিখে দেবে, হাদিস, অধীনস্থদের সাথে দুর্ব্যবহার কোনোদিন জান্নাতে যাবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশের সব পর্যায়ে বাহিনীগুলোতে একটু বেশি। তো আমি অলওয়েজ ওয়েলকাম করে তোলার জন্য, যে কিছু করার জন্য আমি প্রস্তুত আছি। জি স্যার, জি, এটা নিশ্চয়ই একটা ভালো পরামর্শ বা ভালো প্রস্তাব আপনার জন্য। কিন্তু একটা ভালো আর্মি গড়ে তোলার জন্য যে আমের ঝুড়ি থেকে পচা আমগুলো আগে ফেলতে হবে, তারপরে হবে আর কি, নাহলে বাকি সব আমও পচে যাবে। ওই পচাগুলো ফেলতে হবে। অনেক বড় ড্যামেজ হয়ে গেছে, এটাকে পুরো ড্যামেজ কন্ট্রোল করতে হবে। ড্যামেজ কন্ট্রোল করতে হবে। এবং স্যার আপনার কথায় মনে হচ্ছিল যে আপনি বারবার বিষয়টা আমি নিশ্চিত যে বলেন স্যার। আমি নিশ্চিত যে আমাদের এই আলোচনা নিশ্চয়ই জেনারেল ওয়াকারের কাছে পৌঁছাবে। হয়তো এখন লাইভ দেখতেও হয়তো আমি জানি না, তার কাছে পৌঁছাবে। আমি আশা করি যে সে এই ব্যাপারে পজিটিভ একটা পদক্ষেপ গ্রহণ করবে। আমরা তো তাই, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কিন্তু দেখেন মেয়েদের হিজাব ওপেন করে দিয়েছিল। আপনি যদি দেখে থাকেন, সে গত বছর সেপ্টেম্বরে, আমার যদি ভুল না হয়, যে আগে সেনাবাহিনী হিজাব করতে পারত না, সে হিজাব ওপেন করে দিয়েছে। না, জেনারেল ওয়াকার, আমি মনে করি হিজাব ওপেন করাটা ইজ নট এন ফ্যাক্টর। স্যার জেনারেল ওয়াকার সাহেব কিন্তু অসম্ভব ধার্মিক মানুষ, সৎ মানুষ হিসেবে আমি জানি, এবং উনি সফট হার্টেড। উনি কিন্তু মানে এক ধরনের কি বলবো, কোমলতা, মানে হৃদয়ের যেই কি বলবো এটাকে আমরা, সফটনেস, সেটা ওনার আছে, এটা আমরা জানি। সেনাবাহিনীতে একজন পাবেন না, একজনকে পাবেন না যে তার আচরণ ব্যবহার নিয়ে কোনো কথা বলে। জি, কিন্তু আমি আপনার বক্তব্য থেকে দুইটা বিষয় একটু পয়েন্ট করতে চাই। একটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আমি বারবার বলছি যে আমরা সেনাবাহিনীর, ধরেন শেখ হাসিনা গত 15 বছরে আমাদেরকে বলতো, আমরা সমালোচনা করতাম সরকারের, আমাদেরকে বলতো রাষ্ট্রবিরোধী, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করছি। রাষ্ট্র এবং সরকার এক জিনিস না। এখন সেনাবাহিনীর এটা ওই সময়কার ন্যারেটিভ। জেনারেল আজিজকে নিয়ে সমালোচনা, নাই। জি, জেনারেল আজিজকে নিয়ে সমালোচনা করছে, বললো যে এরা সেনাবাহিনীর বিপক্ষে, সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করছে। নো, আমরা বলছি স্পেসিফিক একটা পার্সেন্টেজকে নিয়ে, সেটা 3 to 5%। এই 3 to 5% এর জন্য আচ্ছা ধরেন 2%, 1%, কিন্তু আপনি 1% এর জন্য পুরো বাহিনীটাকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন। এবং আমরা যখনই কথা বলছি, আপনি সেটাকে আমলে না নিয়ে আপনি বলছেন যে এরা সেনাবাহিনীর বিপক্ষে, এরা সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়। নো, আমরা চেষ্টা করছি সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারে, আপনাদেরকে সহযোগিতা করতে। পুনরুদ্ধার করবেন আপনারা, আমরা কি করব? আমিও দেশবাসীকে আপনার মাধ্যমে আহ্বান করবো যে আমি কিন্তু বলেছি যে আপনারা সেনাবাহিনীকে গালি দিয়ে না, সেনাবাহিনীর সাথে থাকেন, সেনাবাহিনীর শক্তি যোগান। তাদের এই মনোবল যে ভেঙেছে, তারা যে এখন এই 15-16 বছর তাদেরকে ধ্বংস নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে ফিরে আসতে জনগণের সাহায্য লাগবে, আপনাদের সাহায্য লাগবে। এখন মনোবল যোগাতে সাহায্য করেন, উৎসাহ দেন। আমি আশা করি ইনশাআল্লাহ সেনাবাহিনী এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে। আমাদের সাহায্য যদি আপনারা নিতে চান, ওনারা নিতে চান, যেমন আপনিও তো এখন সিভিল স্যার, তাই না? আপনি তো এখন সিভিল। তো আমাদের সাহায্য যদি সেনাবাহিনী নিতে চায় আর কি, না নিতে চাইলে কিছু করার নেই। তো আমরা স্যার অনুষ্ঠানের একদম শেষ দিকে, ভারতের বিরুদ্ধে, ভারতের যে আগ্রাসন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হয়েছে ক্রমাগত, সেই আগ্রাসনের বিপক্ষে গত এই 14 মাসে 15 মাসে আমাদের কি কোনো অগ্রগতি আছে মনে করেন? কথা
সে আগ্রাসনের বিরুদ্ধে শেষের কথাটুকু আসেনি ভাই। ভারতের গত 15 মাসে আমরা কি সেই আগ্রাসনের বিপক্ষে আমাদের অবস্থানটা একটু সংহত করতে পেরেছি? আমাদের অবস্থানটা কি এখন? আপনার পর্যবেক্ষণটা কি? খুব হতাশা, খুব হতাশাব্যঞ্জক। আমি আপনাকে বলি যে আমি মুখ পরে বাংলাদেশের সমস্ত বড় দলের শীর্ষ নেতারা আমার সাথে হাসপাতালে দেখা করেছেন। সবাই আমাকে বলেছেন আপনি দয়া করে আসেন রাজনীতিতে, আপনার মতো সৎ লোক, যোগ্য লোক, এই সমস্ত অনেক কথা বলে যে আপনি আসেন, আপনাদের লোক দরকার আছে, নেতৃত্বের শূন্যতা আছে। আমি সবাইকে বলেছিলাম দেখেন আমি কেবল মুক্তি পেয়েছি, আমি এখন ঘোরের মধ্যে আছি, আমি এখন দুনিয়া কিছু বুঝতে পারছি না। আমি আপনাদেরকে এইভাবে বলেছিলাম, হাত জোর করে বলছি যে আপনারা আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে আমাদের ভারত বিরোধী অবস্থা সুদৃঢ় করতে হবে, আপনারা জাতীয়তাবাদী শক্তি ঐক্য হন। আমি গত জুলাই মাসের 16 তারিখে একটা অনুষ্ঠানে বলেছি, ওই অধিকাংশ নেতা ওইটাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমি সবার সামনে প্রকাশ্যে বলেছি যে আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম, ওনারা আমার অনুরোধ রাখেননি। আজকে আমি সবার সামনে আবার হাত জোর করে অনুরোধ করছি, আপনারা জাতীয়তাবাদী শক্তি ঐক্য থাকুন। আপনারা আমাদের ভারত বিরোধী যদি ঐক্য সুদৃঢ় না হয় আমরা একবার অতল গহ্বরে হারিয়ে যাব। আমি অত্যন্ত হতাশ যে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য ওনারা পাগল হয়ে গেছে। আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামে 1/11 ভাগের 1 ভাগ, কেউ একটা কথা বলেছে আজ পর্যন্ত যে এই খাগড়াছড়ি গন্ডগোল নিয়ে একটা রাজনৈতিক দল কোনো কথা বলেছে? কথা বলেনি। তারা দুই দলই এক দল আরেক দলকে বড় দলগুলোর সাথে গালাগালি করছে, একটা দল বলে কথা বলছে, ওরা বলে আবার একটা দলই এটা করছে, ব্লেম গেম চলছে। কোনো শিক্ষা নেয়নি তারা অতীত থেকে। আমি খুব শঙ্কিত দেশের ভবিষ্যৎ কি হবে। এই 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 নেতৃত্ব দিয়ে আমি খুব হতাশ কিছু হবে বলে আমি মনে করি না। তো 19 আর 20, বাট অল আর ডুইং পাওয়ার পলিটিক্স করছে, প্যাট্রিয়টিক পলিটিক্স করছে না তারা। তো সামনে তো নির্বাচন, আপনি নির্বাচনে অংশ নেবেন? আমরা কি আমার মাঝে মাঝে মনে হয় যে নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করি, দেশ গড়ার ডাক একটা। তো আমরা কি নির্বাচনে আপনার অংশগ্রহণের ব্যাপারে কোনো আভাস পেতে পারি? না, এটা নিয়ে আমি অনেকবার বলেছি যে প্রেজেন্ট কন্ডিশন ইজ অ্যাবসলিউটলি নট কন্ডিউসিভ। এখনকার বর্তমান পরিস্থিতি আদৌ আমার জন্য সহায়ক না, সুস্থ রাজনীতি করার মতো পরিস্থিতি আমি আছে বলে মনে করি না। তো এই নির্বাচনে নো ওয়ে, প্রশ্ন ওঠা। এখন আমাকে জেনারেল নুরুদ্দিন, যখন আমি চাকরি যোগার আগে সেনাপ্রধান ছিলাম, আমাকে খুব স্নেহ করেন। উনি আমাকে ডাকিয়েছিলেন আমার বই পাবলিশের পরে অগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে। উনি আমাকে বলেছেন, আমি বললাম স্যার অবস্থা ভালো না, তুমি নেক্সট ইলেকশনে করবা তুমি? উনি আমাকে জিজ্ঞাসা করলেন। আমি তখন বললাম যে স্যার যদি পরিস্থিতি ভালো হয়, আমি এমন কোনো পণ করিনি যে আমি ইলেকশন করবো না। যে সেজন্য কাজ করতে হলে নির্বাচন করা বা সংসদে যাওয়া বা একটা দায়িত্ব পাওয়াটা না করলে তো আপনি মানে আপনি একটা অবস্থান না আপনি কাজ করতে পারবেন না, চিৎকার চেঁচামেচি করে কাজ হবে না। কিন্তু আমি এই সংসদে যেতে চাই না যেখানে একজন গান গাইবে, আমি আমার নেত্রীর গান গাই দেশ বিদেশে, আবার এখানে আরেকজন নামে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে 10 মিনিটের মধ্যে 5 মিনিট ওগুলি মুখ ফেরে, আর এমন একজন স্পিকার হবেন যার নামে 2001 সালে দেখেছি তার নাম আপনার এই সন্ত্রাসী লিস্টে ছিল। তো আমি এরকম সংসদে যেতে চাই না, ইট উইল বি ওয়েস্ট অফ টাইম ফর মি। আমি মানুষের সাথে কাঁধ মিলে তার ঘর বানিয়ে দেবো, তার গাড়ি ঠেলে দেবো, আমাকে ওইটা ইফেক্টিভ মনে হয়। তো তারপরে আপনি সক্রিয় বিবেচনায় রাখেন, কারণ আমাদের দেশের রাজনীতিতে আমাদের সংসদে আপনার মতো মানুষদের দরকার, যারা পজিটিভলি দেশকে নিয়ে ভাবেন, যাদের মধ্যে আমি এখন কাজ করছি, আমি দেশের জন্য কাজ করছি। আমি তিনটা ক্ষেত্রে দেশের জন্য কাজ করছি। একটা হলো আমি ইন্টেলেকচুয়াল ফিল্ড, আমি একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের চেয়ারম্যান হচ্ছি, আরো যেটাতে সংযুক্ত আছি। আমি ওখানে কিছু আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য কাজ করছি। আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করছি, একটা অটিস্টিক ফাউন্ডেশন, একটা চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যারেন্টিং এর উপরে কাজ করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি জানেন নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল যে গিভ মি গুড মাদার্স আইল গিভ ইউ গুড নেশন। তো আমাদের এই প্যারেন্টদের যে রিয়ারিং অফ চিলড্রেন, সন্তানদের সুন্দরভাবে গড়িয়ে তোলা, এটা ব্যাপারে আমি যাই একটু লেকচার দিই, কোশ্চেন অ্যান্সার করি, কিছু গাইডেন্স দিই। এই তিনটার উপরে কাজ করছি। আমি আরো কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আমাকে চেয়েছে যে তারা আমাকে তাদের টিচারদের জন্য মোটিভেশনাল লেকচার দেওয়া সপ্তাহে 1 ঘন্টার জন্য। আমি নীতিগতভাবে রাজি হয়েছি। আমি দেশের জন্য কাজ করলে তো রাজনীতি করতে হবে নট নেসেসারি, এগুলো কিন্তু দেশের জন্য কাজ করাই ইনেবে। যদি পরিস্থিতি ভালো হয় আমি যেমন কোনো পণ করি না, আমি আবারও বলছি আপনাকে। আমি এখন আমরা আপনার আরো অ্যাক্টিভ অংশগ্রহণ চাই, আপনার আরো অ্যাক্টিভলি আপনি ভূমিকা রাখবেন, সেটা আমি প্রত্যাশা করি অন্তত, এবং আমার মতো অসংখ্য মানুষ, লক্ষ মানুষ এটা প্রত্যাশা করে, সেটা আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আপনাকে মূল্যবান সময় দিলেন, আপনার অনেক কথা শেয়ার করলেন, এবং আপনার উপর আমি আস্থা রাখতে চাই যে আপনি নিশ্চয়ই হতাশ হবেন না। হতাশ হওয়া আল্লাহ পছন্দ করেন না। আপনি নিশ্চয়ই আপনার ছাত্র জেনারেল ওয়াকারকে পরামর্শ দিতেই থাকবেন। সেনাবাহিনীর স্বার্থে, সেনাবাহিনীর সম্মান পুনরুদ্ধারের স্বার্থে, ভারতীয় আগ্রাসনকে বিরুদ্ধে যে ভূমিকা, দেশের স্বার্থে। আপনি যেহেতু একটা সুবিধাজনক অবস্থায় আছেন,
সেনাবাহিনীর 90% অফিসার আপনার প্রতি সহানুভূতিশীল, আপনার প্রতি আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। জেনারেল ওয়াকার আপনার ডিরেক্ট ছাত্র। আরো সেই জায়গাটায় এবং আপনি যেটা বলছিলেন প্রায় 200-250 অফিসার, শীর্ষ পর্যায়ের অফিসার আপনার ছাত্র। তো সবাই মিলে আসেন, আমরা একটা ট্রাই করি সেনাবাহিনীটাকে আবার সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানের জায়গায় আরো নিয়ে বেশি যাই। আরো বেশি জনগণের 4-500 কম হবে না, 4-500 কম। জি। তো আরো সুবিধা আমরা আবার সেনাবাহিনীকে জন আস্থায় নিতে চাই, যেন সেনাবাহিনীর একটা ইউনিফর্ম দেখলে যেন বিপদের সময় মানুষ যেন নিশ্চিন্ত হয় যে না, আমাদের সেনাবাহিনী চলে আসছে, আমরা এখন ন্যায় বিচার পাবো। সেই জায়গাটা আমরা ফিরিয়ে নিতে চাই, যেটা 2009 সালের আগে সেনাবাহিনীর অবস্থান ছিল। তো ব্রিগেডিয়ার আজমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি শেষ কোনো মন্তব্য থাকে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি দেশবাসীকে বলবো যে আপনারা এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনেকে বুঝে না বুঝে বা অনেকে আবেগের বশবর্তী সেনাবাহিনীকে গালি দিবেন না। অপরাধীকে তো আমি ছাড়িনি, আমি তো অপরাধীকে ধরেছি। তো আমি আপনাকে অনুরোধ করবো, 1 নম্বর, আপনার দেশের স্বার্থে, ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী, এবং এই জন্য তারা মানুষকে উস্কে দিয়ে সেনাবাহিনী মুখোমুখি করে দিয়ে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে, দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে একটা অস্থিরতা বজায় রাখতে চায়। সেটা আমরা যেন হতে না দিই। আপনারা ক্রিটিসাইজ করেন, আপনার অবশ্যই আপনার অধিকার আছে, আপনার পয়সায় সেনাবাহিনী, কিন্তু আপনি সেনাবাহিনীর ব্যক্তির জন্য সেনাবাহিনীর প্রতিষ্ঠান থেকে ক্ষতি করেন। এটা আপনার প্রতিষ্ঠান, জাতীয় স্বাধীনতা, সার্বভৌমতা, অখণ্ডতা, ঐক্যের প্রতীক, আস্থার প্রতীক। এটাকে আপনারা ধ্বংস করে দিয়ে না। একটাই এখনো আল্লাহর মতো, আমি অন্তত 500 জনকে গত কিছুদিন জিজ্ঞাসা করেছি, একটা লোক বলে না যে ভারত আমাদের বন্ধু। এই বাহিনীটাকে আপনারা বদনাম রটি কয়েকজনের জন্য বাহিনীটাকে গালি দিন। সবার কাছে হাত জোর করে মাপ চাচ্ছি, আপনারা মানুষকে যত গালি দেন কোনো সমস্যা নেই, যারা অপরাধ যত গালি দেন, আমি তাদের বিচার চাইছিলাম, আমি বিচার তাদেরকে আদালতে নিয়ে গেছি। আপনারা এই বাহিনীটাকে গালি দিবেন না। নিজেদের দোয়া করেন আল্লাহ যেন এই ক্ষতি যেটা করেছে ফ্যাসিস্ট সরকার, এটা কাটিয়ে উঠতে সাহায্য করে আমাদেরকে, এবং আমাদের সেনাবাহিনী যারা আবার সে পূর্বের সম্মান এবং গৌরব ফিরে পায় এবং সেই হিসাবে কাজ করতে পারে দেশের জন্য, জনগণের জন্য, দেশের স্বাধীনতা এবং দখলতার জন্য। সবার কাছে আমার এই আবেদন থাকবে, আপনার মাধ্যমে দেশবাসী বাংলাদেশে এই আবেদন রাখতে চাই। এবং সেই সাথে আমি সকল জেনারেলদেরকে বলতে চাই, প্লিজ লুক ইনটু ইট, যে তোমার অফিসাররা যেন নৈতিক মান নষ্ট না হয়, ওটা ধরে রাখতে হবে। নৈতিক শিক্ষা দিতে হবে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই যে সেনাবাহিনীর ভেতর থেকে বা সেনাবাহিনীর কোনো কর্মকর্তা এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না যেটা সমালোচনার জন্য আমাদেরকে বলতে হয়, যেটা আমাদেরকে বলতে বাধ্য করে যে এইটা হয়েছে, এবং তখনই অটোমেটিক সেনাবাহিনীর নামটা চলে আসে। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। আমি আপনার এখানে আসতে পেরে খুব আবেগাপ্লুত। আপনার মতো একটা এরকম, আপনার একটা সেলিব্রিটি আপনার এখানে অনুষ্ঠান হতে মানে যোগদান করতে পারে আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। না, আমি খুব সম্মানিত যে আপনি সাড়া দিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন। আসসালামু আলাইকুম। দর্শকরা এটা ইয়ে করবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিঃশব্দে আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে জন আস্থায় আবার ফিরিয়ে নিতে চাই, দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশপ্রেমিক যে তকমা, যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে গত 15 বছরে, সেই জায়গাটায় ফিরিয়ে নিতে চাই। আমরা সেনাবাহিনীর বদনাম করি, আমরা যতই যেই গালাগালি করুক, গোয়েন্দা সংস্থা যতই অপপ্রচার করুক, গোয়েন্দা সংস্থার কি বলবো, পোষ্য পুত্ররা যতই গালাগালি করুক, যাই করুক, আমরা চাই যে সেনাবাহিনী তার আগের যে অবস্থান, সে অবস্থানে ফিরে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন মানুষ হিসেবে এটি আমার মনের একটি চাওয়া। এবং যেসব দুর্বৃত্ত সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করেছে, তাদের বিরুদ্ধে জেনারেল ওয়াকার সহ দেশপ্রেমিক যত কর্মকর্তা আছেন তারা কঠোর হবেন। ব্রাদার ইন আর্মস, ব্রাদার ইন ইউনিফর্ম, এইসব তকমা দিয়ে কোনো অপরাধীকে রক্ষা করা যাবে না। কারণ আমরা অতীতে দেখেছি আপনাদের 57 জন সেনা কর্মকর্তাকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছে বিডিআর বিদ্রোহের নামে, তখন আমরা কোনো রেসপন্স দেখি নাই। মেজর জাহিদকে হ্যান্ডকাপ লাগিয়ে 16টা গুলি করে হত্যা করা হয়েছে। মেজর জিয়াকে রাষ্ট্রদ্রোহী অপরাধ সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রাখা হয়েছে। এরকম বহু ঘটনা আমরা দেখেছি। তো আমরা সেই জায়গাগুলো থেকে সেনাবাহিনী তার স্বমহিমায় ফিরে আসুক, সেটি আমরা চাই। এবং আমরা অনেক একটু ক্রিটিক্যাল ডিসকাশনই বলবো, অনেক কাট কথা হলো। এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তার প্রতি যে অন্যায় হয়েছে আমরা তারও প্রতিকার চাই। কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল, কিভাবে তুলে নিয়ে গিয়েছিল, তার সুষ্ঠু বিচার চাই, এবং তার সম্মান, তাকে আরো সম্মানিত করা হোক, আমরা সেই দাবিও জানাচ্ছি। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে